নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। বাংলাদেশ নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে বিভিন্ন পর্ব নিয়ে আসছি এবং সর্বশেষ পর্যবেক্ষণ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। কিছুতেই শান্ত হচ্ছে না বাংলাদেশ। বলা যায় যত দিন যাচ্ছে খেলা কি ঘুরছে বাংলাদেশে, উল্টো খেলা কি ঘুরছে। কেন বললাম? কারণ বাংলাদেশে কিন্তু বিক্ষোভ, অবরোধ, বিশৃঙ্খলা সব সময় প্রতিদিন প্রতিটা মুহূর্তে চলছে। কি হচ্ছে এগুলো এবং এর ভবিষ্যৎ কি, কোথায় এর শেষ? বাংলাদেশে যারা থাকে সেখানকার যারা নাগরিক, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, তাদের ভবিষ্যৎ কি এই অবস্থার মধ্যে? ব্লেম গেম নতুন করে শুরু হয়েছে। আয়ের উৎস, মোহাম্মদ ইউনূসের আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন শেখ হাসিনা এবং উল্টো দিকেও মোহাম্মদ ইউনূসও কিন্তু আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন। এই ব্লেম গেমের মাঝে পড়ে নাভিশ্বাস অবস্থা কিন্তু বাংলাদেশের নাগরিকদের। এই নিয়ে আমরা আলোচনা করব। এর মধ্যে রেল অবরোধ আছে, রেল ধর্মঘট আছে, রেল কর্মচারীদের ধর্মঘট আছে এবং বিএসএফের সীমান্তে, আমাদের দেশের সীমান্তেও কিন্তু অস্থিরতা তৈরি হয়েছে। এই নিয়েই অর্কপ্রভু সরকারের বিশ্লেষণ আমরা আপনাদের এই পর্বে সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে রয়েছেন অর্কপ্রভু সরকার। অর্কদা, আপনাকে স্বাগত। আমরা যেভাবে অনুষ্ঠান শুরু করলাম আপনি শুনলেন যে ব্লেম গেম শুরু হয়েছে এবং বাংলাদেশের এই অস্থিরতা, আপনার ব্যাখ্যা প্রথমেই চাই। প্রথম কথা, বাংলাদেশে যে অস্থিরতা চলছে সেটা কার্যত নজিরবিহীন। 2024 জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানের পর শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হলেন, ভারতে আশ্রয় নিলেন। তারপর প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নিলেন। 6 মাস হতে চলল। 5ই অগস্টের আগে বাংলাদেশ কি ছিল আর এখন বাংলাদেশ কি আছে, এটা বাংলাদেশের মানুষ নিজেরা বিচার করছেন। এখন সমাজ মাধ্যমে প্রচুর বাংলাদেশের মানুষ লিখছেন যে প্রফেসর ইউনূস, এনাফ ইজ এনাফ, ইউ প্লিজ স্টেপ ডাউন, আপনি যে কাজটা করতেন সেটা করুন, চলে যান। কারণ ইউনূস যে চূড়ান্ত রকম ব্যর্থ সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে সর্বক্ষেত্রে। বিশেষ করে সাধারণ মানুষের, যারা খুব কঠিনভাবে লড়াই করে টিকে থাকেন, তাদের জীবন দুর্বিষহ হচ্ছে। বাংলাদেশে কোনো মিডল ক্লাস নেই, বা থাকলেও খুব কম। যারা খুব বড় লোক তাদের অসুবিধা হচ্ছে না, কিন্তু গরিব মানুষ একদম মানে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তার উপর গার্মেন্ট ইন্ডাস্ট্রি ঢুকছে, ওরা এক্সপোর্টের সেকেন্ড পজিশনটা ভিয়েতনামের কাছে লুজ করছে। এবং বাংলাদেশের 2-3টে ঘটনা ঘটেছে। ওদের 3জন অভিনেত্রী, একজনের নাম মেহজাবিন চৌধুরী, আরেকজনে খুব বিতর্কিত পরিমণি, 3জন হচ্ছেন অপু বিশ্বাস। এই 3জনকে সেখানকার শপিং মলের মালিক বা রেস্তোরাঁর মালিক উদ্বোধনের জন্য ডেকেছিল, কিন্তু মৌলবাদী তৌহিদি জনতা তাদেরকে অনুষ্ঠান করতে দেয়নি। 2, বাংলাদেশে মহিলা ফুটবল খেলা হচ্ছিল, সেখানে মৌলবাদীরা বলছে এগুলো ইসলাম বিরোধী, শরিয়া বিরোধী। অর্থাৎ বাংলাদেশের অনেকটা যে মৌলবাদীদের দখলে চলে গেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং ইউনূসের প্রশাসন মৌলবাদীদের দমন করতে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না, শুধুমাত্র বিবৃতি দিয়ে দুঃখ প্রকাশ করছে, নিন্দা করছে। আসলে ইউনূসের এই অন্তর্বর্তী সরকার টিকে আছে মৌলবাদীদের সমর্থনের উপর নির্ভর করে। তাই ইউনূস এই কথাগুলো বলছেন, বলতে হয় বলে আন্তরিকভাবে তিনি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতার আদর্শটা থাকুক, এটা চাইছে না। তাহলে যে বিএনপি একবার বলেছিল যে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, তারা চায় না, সেই বিএনপি এখন ইউনূস সরকারের বিরুদ্ধে পথে নামছে দ্রুত নির্বাচনের দাবিতে এবং মানুষকে সুরাহা দিতে সরকার ব্যর্থ, এই অভিযোগ তোলে। তাহলে আওয়ামী লীগ, বিএনপি এবং অন্যান্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ ইউনূসের উপর খাপ্পা। ইউনূস সেটা বুঝতে পারছেন, তাই তিনি কি করছেন, যত দেরিতে নির্বাচন করা যায় সেই জন্য তিনি বৈষম্য বিরোধী ছাত্রদের উৎসাহ দিচ্ছেন তারা যেন একটা রাজনৈতিক দল তৈরি করে। সম্প্রতি তিনি দাভোসে গেছিলেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিতে। সেখানে লন্ডনের ফিনান্সিয়াল টাইমসকে এক সাক্ষাৎকারে ইউনূস বলেছেন তিনি ছাত্রদের উৎসাহিত করেছেন নতুন দল গঠন করার ক্ষেত্রে। এর বলার পরও ছাত্রদের বিক্ষোভ দেখেছেন তো কিছুদিন আগে। এখানে তো এখন তো বিক্ষোভ গন্ডগোল চলবেই। তো ছাত্ররা নাকি প্রাথমিকভাবে দ্বিধাগ্রস্ত ছিল, একটা দল গঠন করলে তারা কি মানুষের
সমর্থন পাবে, তখন ইউনূস বলেছেন যে ছাত্রদের বাংলাদেশে সবাই চেনে, তারা রাজনৈতিক দল গঠন করে মানুষের আশীর্বাদ চায়। অর্থাৎ ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করবে সেটা ইউনূসের মস্তিষ্ক প্রসূত, সরকারি প্রশাসনকে ব্যবহার করে এই রাজনৈতিক দলটা তৈরি হবে। এই রাজনৈতিক দল তৈরি হলে জামাতে ইসলামী সহ অন্যান্য ইসলামিক দলের সঙ্গে তারা জোট বেঁধে নির্বাচনী ময়দানে নামবে। তাই এই দলটা তৈরি করে সেই দলটাকে সাংগঠনিক কাঠামোটাকে তৈরি করে মানুষের কাছে পৌঁছতে কিছুটা সময় লাগবে। তাই ইউনূসের অন্তর্বর্তী সরকার ছাত্রদের এই সময়টা দেবে। সেই জন্য সুকৌশলে বিএনপির যে দাবি এক্ষুনি নির্বাচন করুন, ইউনূস করতে চাইছেন না, বলছেন আংশিক সংস্কার করলে এই বছরের শেষে, পুরো সংস্কার করলে পরের বছর জুনে। প্রথম কথা, ইউনূস সরকারকে সংস্কার করতে কে বলেছে? এই সরকার অসাংবিধানিক এবং অনির্বাচিত, এদের কোনো ম্যান্ডেট নেই। আর ইউনূস হচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার। ওর কীর্তিকলাপ পৃথিবীর মানুষ জানে। বেশ, হ্যাঁ, একটু ইন্টারাপ্ট করে আপনাকে একটা প্রশ্ন করি, দর্শকদেরও আপনারা জানিয়ে রাখবেন, আপনারা জেনে থাকবেন হয়তো, জানুয়ারি মাস সবে পড়েছে 2025-এ, এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে 40টিরও বেশি আন্দোলন কিন্তু হয়েছে, মুভমেন্ট হয়েছে বাংলাদেশে এখনো পর্যন্ত, অশান্ত ঢাকার রাজপথ, এবং সব ক্ষেত্রেই কিন্তু বিশৃঙ্খলা। এটা কিসের প্রতিফলন অর্কদা? ওখানে তো সরকার বলে কিছু নেই, রেল স্ট্রাইক হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে 7টা কলেজের ছাত্ররা স্বায়ত্তশাসনের দাবিতে পথে নেমেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা বেরিয়ে কলেজের ছাত্রদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েছে। সম্পূর্ণ অরাজকতা চলছে, মব জাস্টিস, মবক্রেসি। রাজশাহী রেল স্টেশন ভাঙচুর হয়েছে, ওরকম প্রতিদিন রেলকর্মীরা ধর্মঘটে গেছে, সব নানা রকম। মানে বাংলাদেশে কোনো তো আইনের শাসন নেই, এবং ইউনূস তো সম্পূর্ণরূপে ব্যর্থ। ও তো ব্যক্তিগত উচ্চাশা চরিতার্থ করার জন্য এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলাদেশে রেজিম চেঞ্জে মুখ্য ভূমিকা পালন করেছে। ওই মাস্টার মাইন্ড রেজিম চেঞ্জের এর পিছনে আমেরিকার ডিপ স্টেট, ক্লিন্টন ফাউন্ডেশন, জঙ্গি জেহাদি, আইএসআই সবার সহযোগিতা ছিল। ইউনূসকে দেখলে মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, মুখে বড় বড় কথা বলে। ও নোবেলটা পেয়েছে তো পয়সা দিয়ে, ও তো অর্থনীতির জন্য নোবেল পায়নি, ও পেয়েছে শান্তি নোবেল পুরস্কার। আচ্ছা, শান্তি প্রতিষ্ঠায় ও পৃথিবীতে কি কাজ করেছে, কি আর ট্র্যাক রেকর্ড কি? একবার তো হিটলারকেও শান্তির নোবেল পুরস্কার দেওয়ার প্রপোজাল এসেছিল। এই যে সদ্য প্রয়াত আমেরিকান কূটনীতিক বিদেশ সচিব ছিলেন হেনরি কিসিঙ্গার, তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধে কিসিঙ্গার জীবদ্দশায় অনেক দেশে যেতে পারতেন না। তো এই যে নোবেল পুরস্কার শান্তির, এই সব পুরস্কার, বিশেষ করে শান্তি পুরস্কার কিভাবে পাওয়া যায় আমরা জানি। আর ইউনূসকে, এই যে আমি বলছি না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার, পৃথিবীর অনেক দেশই তাই মনে করে। বেশ, অর্কদা, এবার পরবর্তী প্রশ্ন, এই যে ব্লেম গেম আমি প্রথমেই বললাম পর্বের শুরুতে, যে এবার আয়ের উৎসর জন্য কিন্তু একে অপরের দিকে আঙুল তোলা হচ্ছে, মোহাম্মদ ইউনূস, শেখ হাসিনা, এর ব্যাখ্যা। আমি শেখ হাসিনাকে সার্টিফিকেট দিচ্ছি না, তার আমলে লুটপাট হয়েছে, গণতন্ত্র বুলুণ্ঠিত হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, নির্বাচনের নামে প্রহসন হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষ এখন বলছেন যে শেখ হাসিনার সময় তারা ভালো ছিলেন, অন্তত মোটা ভাত কাপড়ের অভাব ছিল না। ইউনূসের সময় সেটা নেই, এবং জঙ্গি জিহাদিরা দাপিয়ে বেড়াচ্ছে। এবং ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ তুলেছিলেন শেখ হাসিনা, 540 কোটি টাকার কর ফাঁকি। ইউনূস এসেই, অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে এসেই তার উপর যে কর আরোপ করা হয়েছিল সেটা মুকুব করে দিয়েছেন। গ্রামীণ ব্যাংক 2029 সাল পর্যন্ত কর দেবে না, এটা ঠিক করেছেন। আবার বাংলাদেশের বিভিন্ন পণ্যের উপর যুক্তমূল্য কর এবং অন্যান্য কর বাড়িয়েছেন। অর্থাৎ নিজের পরিবার, নিজের প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষার জন্য এই বৃদ্ধ সুদখোর এক মুহূর্ত অপেক্ষা করেননি, কিন্তু 18 কোটি বাংলাদেশের মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। সেই জন্য বাংলাদেশের মানুষ সমাজ মাধ্যমে বলছেন যে স্যার, এনাফ ইজ এনাফ, ইউ মাস্ট স্টেপ ডাউন, যে আপনি আমাদের আশাহত করেছেন। এবং ইউনূসও বলছেন যে ট্রাম্প চলে এসছে। আমার পরবর্তী প্রশ্ন এখানেই থাকতো, দুটো প্রশ্ন। এখানে ট্রাম্প আসার পর, অর্থাৎ দায়িত্ব নেওয়ার পর, আমরা আগেও এই পর্ব দেখিয়েছি দর্শকদের, তখন
তার কি ভূমিকা মানে রোল থাকতে পারে? প্রথম কথা, ডোনাল্ড- আর দ্বিতীয় কথা সব থেকে বড় প্রশ্ন, জানুয়ারি প্রায় ফেব্রুয়ারি চলে এলো, আপনি কি মনে করছেন, আপনার ব্যাখ্যা এবং আপনার সুচিন্তিত মতামত, মার্চের মধ্যে কি বাংলাদেশ সেই দিন আসবে? আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল তো 25শে মার্চ। আমার মনে হয় যে ওই ধারে কাছে ইউনূসের বিদায় হবে। হঠাৎ করে একদিন মানুষ জানবেন যে ইউনূস পদত্যাগ করে চলে গেছেন। কারণ এক্সটার্নাল প্রেশার আর ইন্টারনাল প্রেশার দুটোই আছে। ইন্টারনাল প্রেশার রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ, আর এক্সটার্নাল প্রেশার হচ্ছে আমেরিকা সহ পশ্চিমের অন্যান্য দেশগুলো। বেশ। এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ইউএসএইড বন্ধ করে দিয়েছেন। সেটা 110টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য, বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ প্রযোজ্য। ইউনূস $5 বিলিয়ন ইউএসএইড চেয়েছিলেন। এই ইউএসএইড হচ্ছে এই টাকাটা ফ্রি পাওয়া যায়, মানে এর জন্য কোনো সুদ দিতে হয় না, ঋণ শোধ করা ডেভেলপমেন্ট মানি, এটা ডেভেলপমেন্ট মানি। ওকে। তো ট্রাম্প বন্ধ করে দিয়েছেন, যে এই খয়রাতি বন্ধ করে দিয়েছেন। তো ইউনূসের মাথায় হাত, এখন কিভাবে ও টাকা পয়সা জোগাড় করবে? ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ স্ক্রু টাইট করে দিচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের মানুষের ট্রাস্ট ইউনূসের উপর থেকে সম্পূর্ণ চলে গেছে, সম্পূর্ণ। বেশ বেশ। এবং যেটা হতে পারে, নির্বাচন তো হবে না, আওয়ামী লীগকে বাদ দিয়ে তো নির্বাচন সম্ভব নয়। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে একটা অংশ আছে যারা সবার সঙ্গে মিলেমিশে থাকতে চায়, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়। আবার একটা অংশ আছে যারা খুবই র্যাডিকালাইজ, তারা জামাতের সমর্থক, হিজবুত তাহরিরের সমর্থক, তারা আইএসআই এর সমর্থনে বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটাতে চায়। এবং সেই ধরনের দু একজন সেনাকর্তাকে ভারত ঢাকায় ভারতীয় দূতাবাসে রিপাবলিক ডে অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। তো একদিকে সেনা অভ্যুত্থানের আশঙ্কা, অন্যদিকে বাংলাদেশের সাধারণ মানুষের মোহভঙ্গ, অন্যদিকে আমেরিকা সহ আমেরিকার মিত্র দেশগুলোর লাগাতার চাপ। এই ত্রহস্পর্শে ইউনূসের অবস্থা হচ্ছে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি। খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। অর্কদা, আর একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে যে আপনাকে জিজ্ঞেস করবো, আমাদের এই দেশে যেগুলো সীমান্তবর্তী বাংলাদেশে বিএসএফ এর রোল, কিন্তু বিএসএফ এর অনুপ্রবেশ নিয়ে একটা বড় ইস্যু, এটা নিয়ে আপনার ব্যাখ্যা যদি একটু বলেন। অনুপ্রবেশ তো দীর্ঘদিন ধরেই চলছিল, এবং সেই অনুপ্রবেশ তো হয় রাজনৈতিক দলের মদতে এবং সীমান্তরক্ষী বাহিনীর একটা অংশের দুর্নীতির জন্য। বেশ। এখন ভারত বাংলাদেশ সীমান্তে আমাদের রাজ্যে 2200 কিলোমিটার দীর্ঘ জল এবং স্থল সীমান্ত আছে। তার মধ্যে প্রায় 550 কিলোমিটার সীমান্ত অরক্ষিত। সেই সীমান্তে বেড়া দেওয়ার কাজ চলছে, শুরু হয়েছে, বাধা আসছে, কিন্তু এগুলো আমাদের দিতে হবে। এখানে জিরো টলারেন্স। সরকার নদিয়ায়, রাজ্য সরকার বিএসএফ এর আউটপোস্টের জন্য জমি দিয়েছে, বিলম্বিত বোধোদয়। আসলে বাংলাদেশ থেকে বহু মানুষ চলে আসছেন, তারা কিন্তু হিন্দু নয়, মুসলমানরাই আসছে। কারণ একদল আছে জঙ্গি জিহাদিদের স্লিপার সেল, একদল আসছে পেটের টানে, যে ভারতের জনারণ্যে ঢুকে হিন্দু নাম নিয়ে মিশে যাব, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে কাজ করব, তারপরে আধার কার্ড বানিয়ে নিয়ে 100 দিনের কাজ পাবো, ছোটোখাটো। এটাও বস্ত্রশিল্প ঢুকছে, বস্ত্রশিল্পের সঙ্গে যুক্ত বহু লোক এখানে চলে আসতে চায়, যদি এখানকার ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে কাজ পাওয়া যায়। বেশ বেশ বেশ। ওকে, আমরা এবার যদি একটু আমাদের দেশের কেন্দ্রীয় সরকার, আপনি আগের পর্বে কিন্তু যখন আমরা ডিসকাস করেছিলাম, আপনি বলেছিলেন আরো প্রোঅ্যাক্টিভ হলে, ওয়েট অ্যান্ড ওয়াচ এই শব্দ আপনি বলেছিলেন, যে কেন্দ্রীয় সরকার কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ বাংলাদেশ ইস্যু নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলবেন? ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে, সেনা অভ্যুত্থানের আশঙ্কা ভারত সরকার করছে এবং আন্তর্জাতিক স্তরে জনমত তৈরি করছে। বেশ। বাংলাদেশ যে জঙ্গি জিহাদিদের হাতে চলে গেছে সেটা ভারত সরকার বিশ্বে বলে এসছে, এবং আমেরিকার সদ্য নিযুক্ত বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে আমাদের বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রথম সাক্ষাতে বাংলাদেশের প্রসঙ্গ এসছে, এবং তারপরেই আমরা শুনলাম যে ইউএসএইড বন্ধ হচ্ছে। বাংলাদেশে যাতে একটা গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ সরকার থাকে সেটা আমরা নিশ্চিত করতে চাই। সেই সরকার বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে এবং বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী কোনো জঙ্গি কার্যকলাপ হবে না, এটাই আমাদের কনসার্ন। পাকিস্তানের রোল, পাকিস্তান 71-এ যুদ্ধে হেরে নিজেদের ভূখণ্ড হাতছাড়া করে, ভুট্টো বলেছিলেন 1000 বছর ধরে হিন্দুস্তানের সঙ্গে যুদ্ধ করব, তো সেই
ভাবধারা তাদের আছে। এখন বাংলাদেশে জঙ্গি জিহাদিদের বারবরন্তে পাকিস্তান সুযোগ খুঁজছে বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে রক্তাক্ত করার। আমরাও নজর রাখছি। তবে আমার মনে হয় যে জঙ্গি জিহাদিদের আস্ফালন বাংলাদেশের মাটিতে বাড়তে থাকলে ভারত সরকার উপযুক্ত পদক্ষেপ নেবে। আমি শেষ প্রশ্ন করবো আপনাকে, যে যদি আলটিমেটলি যেরকমভাবে আপনি ব্যাখ্যা করলেন, মার্চেই যদি সেই দিন আসে যেখানে মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশ ছেড়ে যেতে হয়, এর পরবর্তী ক্ষেত্রে কি হতে পারে? সেখানকার নির্বাচনের ক্ষেত্রে বলুন কিংবা রাজনৈতিক পরিস্থিতি বলুন, ইন্টারন্যাশনালি কি হতে পারে? নির্বাচন আজ বাদে কাল হবে এবং সেখানে আওয়ামী লীগও প্রতিদ্বন্দ্বিতা করবে, বিএনপি করবে, সব দল করবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখের সামনে নির্বাচন হতে হবে, যাতে সেই নির্বাচন নিয়ে কারোর মনে কোনো সংশয় না থাকে। প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জের শান্তি বাহিনীকে মোতায়েন করতে হবে নির্বাচনের সময়। এমন নির্বাচন করতে হবে যে দলে ক্ষমতায় আসুক তারা যেন মানুষের ম্যান্ডেট নিয়ে আসে। শেখ হাসিনার নির্বাচন নামের প্রহসন যেন না হয়। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এইভাবে কিন্তু বাংলাদেশের আপডেট নিয়ে আমরা আপনাদের সাথে বিভিন্ন পর্ব তুলে ধরবো। আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা। ভালো থাকবেন, নমস্কার।